তো ফাইনালি আজ আমরা দেখতে চলেছি আউটার রেঞ্জ সিরিজের সিজন 2। আমি সম্পূর্ণ সিজন 1 অলরেডি একটি ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি, না দেখে থাকলে পরে দেখে নিও। আমি সেখানে কি হয়েছে সংক্ষেপে বলে দিচ্ছি যেন তোমরা সিরিজটা বুঝে এনজয় করতে পারো। তো আমরা দেখেছিলাম ওয়ামিং স্টেটের একটি এলাকায় একদিন রহস্যময় একটি গর্ত দেখতে পাওয়া যায়। এই এলাকাগুলোর সব জমি দুটি পরিবারের ছিল, এবার্ট পরিবার এবং টাইলারসন পরিবার। এই গর্তটি এবার্টের জমিতে দেখতে পাওয়া যায়, যেখানে রয়্যাল এবার্ট সর্বপ্রথম গর্তটি দেখতে পাই। এখন পর্যন্ত আমরা জানতে পারি এই গর্তটি যে কোনো কিছুকে সময়ের সামনে এবং পেছনে নিয়ে যেতে পারে, কিন্তু এই গর্তটি কোনো জিনিস বা কোনো মানুষকে কোন সময় পাঠাবে তা গর্ত নিজেই ডিসাইড করে, এবং গর্তের ভেতর অবস্থিত সেই কালো পদার্থ ভবিষ্যতের কিছু ঝলক দেখায়। কিন্তু এর পেছনে রহস্য কি? আমরা দেখেছিলাম অটাম নামের একটি মেয়ে রয়্যালের কাছে আসে। মেয়েটি হয়তো এই গর্তের রহস্য সম্পর্কে জানতো, কিন্তু এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে, যেমন বন্য পশুদের দেখতে পাওয়া, মানুষ গায়েব হয়ে যাওয়া। রয়্যালের বড় ছেলে প্যারি এক ঘটনার দরুন টাইলারসনের এক ছেলেকে মেরে ফেলে। প্যারির একটি মেয়ে ছিল যার নাম অ্যামি। প্যারির স্ত্রী রেবেকাকে কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছিল না, তাই প্যারি সেই গর্তের রহস্য জানার পর সেই গর্তের মধ্যে ঝাঁপ দেয়। শেরিফ জয়েস প্যারির হত্যা মামলা তদন্ত করতে গিয়ে এক রহস্যময়ভাবে অতীতে পৌঁছে যায়। সিজন 1-এর শেষের দিকে তাকে আমরা রেড ইন্ডিয়ান্সদের এলাকায় দেখেছিলাম। টাইলারসনের ছেলে লুক মাটি খুঁড়ছিল, তখন সেই কালো পদার্থ আবার দেখা দিতে শুরু করে এবং সেটা তার হাতে লাগার কারণে বন্য পশুদের একটি দল বের হয়। টাইলারসনের আরেকটি ছেলে যার নাম বিলি, রয়্যাল অটামকে মারতে গেলে ভুলে একটি গুলি বিলির গায়ে লেগে যায়, সাথে অটামও খুব আহত হয়। কিন্তু এখানে একটা টুইস্ট ঘটে যায়, সেটা হচ্ছে রয়্যাল পরে বুঝতে পারে যে অটামই হচ্ছে প্যারির মেয়ে অ্যামি, যে কিনা ভবিষ্যৎ থেকে চলে এসেছে, অর্থাৎ রয়্যাল তার দাদা। কিন্তু অটাম তাকে এতদিন সত্যিটা বলেনি কেন? সেই রাতে ছোট অ্যামি রয়্যালের ওয়াইফ সিসিলির সাথে ছিল, কিন্তু অ্যামি হঠাৎ তার হারিয়ে যাওয়া মাকে দেখতে পায় এবং এরপর অ্যামি ও রেবেকার সাথে গায়েব হয়ে যায়। সিসিলি পাগলের মতো তাকে খুঁজতে থাকে। একটি ভালো পরিবার ধ্বংস হয়ে যায়। এমনকি রয়্যালের ছোট ছেলে রেড তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই জায়গা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বন্য পশুদের সেই দলের মধ্যে তারা ফেঁসে যায়। আর এখান থেকে শুরু হয় সিজন 2। শুরুতে আমরা সেই জমিতে একটি মেয়ে এবং একটি ছেলেকে দেখতে পাই। তারা তাদের ঘোড়া নিয়ে আশেপাশের এলাকার চক্কর লাগাচ্ছিল। তখন তারা একটি গাভীকে দেখতে পাই। গাভীটি একটি বাছুরকে জন্ম দিয়েছে এবং সেই গাভীটি ব্যথায় কাতরাচ্ছিল। তাই মেয়েটা বলে গাভীটাকে মেরে ফেলো। ছেলেটা কিছুক্ষণ ভাবার পর সে গাভীটাকে মেরে ফেলে। আমরা বুঝতে পারি ছেলেটা থেকে গাভীটার প্রতি দয়া হচ্ছিল। এরপর তারা বাছুরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর আমরা দেখতে পাই সেই জায়গাটা থেকে সেই কালো পদার্থগুলো বের হচ্ছে, যেটা সেই গর্তটার দিকে ইশারা করছে। যাই হোক, এখানে আমরা কিছু বুঝতে পারছি না, আর এই ছেলে মেয়েটিকে তা আমরা জানি না, কিন্তু আমরা শীঘ্রই জানতে পারবো তাদের আসল পরিচয়। এখন আমরা সেই সময়টিতে পৌঁছাই যেখানে এই কাহিনীটি থেমেছিল। এটা সেই রাত যখন রয়্যালের ছেলে রেড তার গার্লফ্রেন্ড মারিয়ার সাথে এই শহর ছেড়ে চলে যাচ্ছিল। রয়্যাল অটামের আসল পরিচয় জেনে তাকে ঘরে নিয়ে আসে। রয়্যাল সিসিলিকে অবাক করে দিয়ে বলে, অ্যামি আমাদের ঘরেই আছে, উপরের তলায়, অর্থাৎ সে অটামের কথা বলছে। এটা শুনে সিসিলি অবাক হয়। রয়্যাল তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কোন অ্যামির কথা বলছে, কিন্তু সিসিলি দৌড়ে উপর উঠে পড়ে, যেখানে সে অটামকে আহত অবস্থায় দেখতে পায়। সিসিলি রেগে গিয়ে রয়্যালকে বলে, এটা কি অ্যামি? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? রয়্যাল তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিসিলির জন্য এসব কিছুতে বিশ্বাস করা কঠিন। সিসিলির আগে অ্যামিকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে পড়ে। রয়্যাল অটামের শরীর খারাপ হওয়ার কারণে সে তাকে হসপিটাল নিয়ে যেতে থাকে। রাস্তায় অটাম রয়্যালকে অনেকবার জিজ্ঞেস করে যে সে তাকে অ্যামি কেন মনে করছে। রয়্যাল কোনো জবাব দেয় না। মনে রাখা ভালো, অটাম তার শৈশবের সব স্মৃতিগুলো ভুলে গিয়েছে। রাস্তায় তারা বিলির গাড়ি দেখতে পায়, যে কিনা রয়্যালের গুলি খেয়ে সেখানে আহত হয়ে এখনো পড়ে রয়েছিল, কিন্তু রয়্যাল তাকে সাহায্য করে না। যাই হোক, রয়্যাল যখন অটামকে নিয়ে শহরে পৌঁছায় তখন সেখানে অনেক ভিড় ছিল। অন্যদিকে রয়্যালের ছেলে রায়ান বা রেড বলতে পারো, সে মারিয়াকে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু বন্য পশুদের হামলার পর তারা এই শহরে থাকার সিদ্ধান্ত নেয়। তারা একটি জায়গায় অবস্থান করে, এটা ভেবে যে 2-3 দিন পর তারা এখান থেকে সারা জীবনের জন্য চলে যাবে। অন্যদিকে সিসিলি পুলিশ স্টেশনে পৌঁছায়, যেখানে অনেক ভিড় লেগে আছে। বন্য পশুদের আক্রমণের ফলে সবাই খুব টেনশনে ছিল যে এত পশু কোথা থেকে চলে আসলো। সিসিলি শেরিফ জয়েসের সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু সেখানের এক অফিসার তাকে বলে জয়েসকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না।
সিসিলি সেই পুলিশ অফিসারকে অ্যামির একটি ছবি দেয় তাকে খোঁজার জন্য। সেখানের মিসিং পোস্টারগুলো দেখার সময় একটি মহিলা সিসিলিকে বলে, আমি রেবেকাকে দেখেছি, অ্যামিও তার সাথে ছিল। এটা শুনে সিসিলি অবাক হয়ে যায়। সে বলে, সত্যি কি তুমি রেবেকাকে দেখেছিলে? মহিলাটা বলে, আমি যদি নাই দেখে থাকতাম তাহলে বলতাম কেন। অন্যদিকে আমরা অ্যামি আর রেবেকাকে গাড়িতে দেখতে পাই। অ্যামি তার মাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যে সে এতদিন কোথায় ছিল, তারা এখন কোথায় যাচ্ছে। রেবেকা বলে, আমরা যখন সেখানে পৌঁছাবো তখন সব বুঝে যাবে। টাইলারসনের ছেলে লুককে দেখা যায় যে কিনা সেই কালো পদার্থ ছোঁয়ার কারণে সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়, কিন্তু জ্ঞান ফিরে আসার পর সে অনেক খুশি হয়ে যায়। সে খুশিতে নাচতে থাকে, লাফাতে থাকে। সে ঘরে আসার পর তার থেকে লাগছিল দেয়ালে লেগে থাকা প্রাণীগুলোর স্ট্যাচু তার সাথে কথা বলছে। তখনই তার সামনে ওয়েন টাইলারসন আসে, অর্থাৎ তার বাবা, যে কিনা সম্পূর্ণ সুস্থ ছিল। লুক তাকে দেখে অবাক হয়, কারণ সে তো কোমায় ছিল। লুক বলে, আপনি হাঁটতে কিভাবে পারছেন? টাইলারসন তার ঠিক হওয়ার ব্যাপারে কিছু তো বলে না, কিন্তু এটা বলে দেয় যে তোমার ভাই থেকে গুলি লেগেছে, সে হসপিটালে আছে, আমাদের দ্রুত সেখানে যেতে হবে। অন্যদিকে হসপিটালে অটামের চিকিৎসা চলছিল। তখন সেখানে টাইলারসন এবং লুক চলে আসে। রয়্যাল তাকে দেখে বলে, আমাদের অতীতের কথা ভুলে গিয়ে তুমি তোমার ছেলেদের দেখাশোনা করো না কেন? রয়্যালের এই কথাটা বলার কারণ আমরা সিজন 1-এই জেনেছি। আসলে রয়্যাল যখন ছোট ছিল তখন সে সেই গর্তের সাহায্যে টাইম ট্রাভেল করে 1986 সাল থেকে সোজা 1998 সালের পৃথিবীতে চলে আসে। অর্থাৎ রয়্যাল 82 বছর পরের ভবিষ্যৎ পৃথিবীতে চলে এসেছে। কিন্তু রয়্যাল যখন সেই গর্তের সাহায্যে এই পৃথিবীতে চলে এসেছিল তখন সে ছোট্ট টাইলারসনকে দেখতে পায়। আর তখন থেকেই টাইলারসন সেই গর্তের রহস্য সম্পর্কে জানতে পারে, এবং টাইলারসন তখন থেকে রয়্যালের সেই জমিটি দখল করার চেষ্টায় আছে। যাই হোক, বর্তমানে টাইলারসন রয়্যালকে এটা বলে চলে যায় যে সময় সত্যকে সামনে নিয়ে আসে। রয়্যাল টাইলারসনের ছেলে বিলি অটামকে ভালোবাসে, এবং বিলি এই হসপিটালে ভর্তি আছে জানতে পেরে অটাম বেড থেকে উঠে পড়ে। লুক অটামকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেই রাতে লুক যখন সেই কালো পদার্থ ছুঁয়েছিল তখন সে ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পায়, যেখানে হয়তো সে অটামকেও দেখেছিল। আর এমনিতেও সে জানে তার ভাই অটামকে ভালোবাসে। অনেক সময় পর আমরা প্যারিকে দেখতে পাই, যাকে আমরা লাস্ট সে গর্তের মধ্যে ঝাঁপ দিতে দেখেছিলাম। এখন সে গর্ত থেকে বের হয়ে এসেছে, তার চুলগুলো লম্বা হয়ে গিয়েছে। এটার কারণ আমরা এখন জানি না, কারণ গর্তের মধ্যে কেউ গেলে তার শরীরের মধ্যে তেমন পরিবর্তন আসে না, কারণ তার জন্য সময় থেমে যায়। সকাল হলেই প্যারি সেখানের একটি খামারে পৌঁছায়। তখন সে দুজন মানুষকে দেখতে পায়, যাদেরকে কিনা আমরা শুরুতে দেখেছিলাম। আসলে হয়েছে কি, প্যারি সময়ের পেছনে চলে এসেছে 1970 সালে, এবং এই লোকটা আসলে রয়্যাল আর এই মেয়েটা সিসিলি। প্যারি তাদের চিনে ফেলে। সে তার নাম ব্যান বলে এবং বলে, আমি এখানে একটা কাজ খুঁজতে এসেছি, এখানে খামারে কি কোনো লোক লাগবে? সিসিলি তাকে টাইলারসনের কাছে যেতে বলে। সে বলে, তাদের কাছে কাজ থাকতে পারে, আমাদের এখানে নেই। আসলে তারা জানেই না যে এটা তাদের ছেলে, আর জানবেই বা কিভাবে, তারা তো এখনো বিয়ে করেনি। যাই হোক, প্যারি বেশি কিছু বলে না, শুধু সেখান থেকে চলে যায়। এখন আমরা জানতে পারবো প্যারি এই টাইম লাইনে কি করে। যাই হোক, বর্তমানে টাইমলাইনে আসা যাক। প্লাস্টার লাগানোর পর রয়্যাল অটামকে ঘরে নিয়ে আসে। হসপিটালে বিলির সার্জারি কমপ্লিট হয়েছে, এখন সে ঠিক আছে, কিন্তু এখনও তার জ্ঞান ফিরেনি। পরের দিন সকালে সিসিলি যখন ঘরে ফিরে আসে, রয়্যাল তার সাথে কথা বলে তাকে সব বুঝাতে থাকে যে আমরা দুজন মিলে অ্যামিকে খুঁজবো, চিন্তা করো না, আমাদের পরিবার আবার এক হবে। এখন আমরা যাব 140 বছর পেছনে, অর্থাৎ সাল 1882-তে, যখন আমেরিকা নতুন নতুন তৈরি হচ্ছিল। এখানে একমাত্র জয়েসই ছিল যে কিনা টাইম ট্রাভেল করেছে, কিন্তু সেই গর্তের মাধ্যমে না, বরং জঙ্গলে চলার সময়। এটার মানে হতে পারে যে হয়তো এখানের সব জমিতে কোনো কিছু একটা রয়েছে। যাই হোক, জয়েস রেড ইন্ডিয়ানসদের ছবি তুলতে থাকে। কিছুক্ষণ পর কিছু রেড ইন্ডিয়ান তার দিকে আসছিল। এটা দেখে জয়েস দূরে পালাতে থাকে। জয়েস থেকে লাগছিল তারা তাকে মারার জন্য আসছে, কিন্তু আসলে এখানে দুই উপজাতিদের মধ্যে যুদ্ধ হচ্ছে, যেখানে জয়েস ফেঁসে যায়। জয়েস সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু কিছুক্ষণ পর তাকে ঘিরে ফেলা হয়। একটা মহিলা তার উপর তীর চালাতেই যায়, কিন্তু জয়েস তাদের বোঝানোর চেষ্টা করে যে সে তাদের দুশ্মন না। তখনই সেখানে আরো লোক চলে আসে। এখন এই উপজাতি জয়েসের সাথে কি করবে তা আমরা সামনে জানতে পারবো। ওদিকে 1970 সালে প্যারি এখন শহরে গিয়ে একটা বারে ঢুকে, যেখানে রয়্যাল খাবার খাচ্ছিল। প্যারি রয়্যালের কাছে আসে। প্যারিকে দেখে রয়্যাল বলে, টাইলারসন তোমাকে কাজ দেয়নি? মাফ করো বন্ধু, আমি তোমাকে প্রথমেই বলেছি আমার কাছে কোনো কাজ নেই। প্যারি বলে, সমস্যা নেই, আমি তো আপনার সাথে অন্য একটা কথা বলতে চাচ্ছি। সে রয়্যালকে তার স্ত্রী রেবেকার একটা ছবি দেখিয়ে বলে, এটা হারিয়ে গিয়েছে, আমি একে খুঁজছি। রয়্যাল রেবেকাকে দেখে বলে, হয়তো কোনো ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। এটা শুনে প্যারি থেকে রাগ হয়, কিন্তু সে কিছু বলে না। এরপর সে বারের মধ্যে থাকা ছবিগুলো দেখে বলে, আমার ভাইও চ্যাম্পিয়ন ছিল। এবং এরপর সে রয়্যালের দিকে তাকিয়ে বলে, আমার ভাইয়ের নাম রেড এবার্ট আর আমার পিতার নাম রয়্যাল এবার্ট।
আমি সেই গর্ত দিয়ে এসেছি যেটা দিয়ে আপনিও এসেছিলেন। এটা শুনে রয়েলের হুঁশ উড়ে যায়, কারণ রয়েলও সে গর্তের ব্যাপারে জানে, কারণ সেও তো ছোটবেলায় সে গর্তের সাহায্যে অতীত থেকে ভবিষ্যতে চলে এসেছে। রয়েল তাকে তার সাথে নিয়ে আসে। রাস্তায় প্যারি বলে সে গর্তের মধ্যে এই জন্যই গিয়েছে কারণ সে ভেবেছিল সে একটা ভালো পৃথিবীতে পৌঁছাবে যেখানে তার স্ত্রী রেবেকা রয়েছে। রয়েল বলে সে গর্তের মধ্যে যেতে আমি বলেছিলাম কি? প্যারি বলে না। যেটা শুনে রয়েল বলে শোকর, বুড়ো বয়সে আমার মাথা ঠিক ছিল। রয়েল বলে আমার থেকে লাগছে তুমি সেই গর্তে এমনি যাওনি, শুধু তোমার স্ত্রীর জন্য। অবশ্যই এর অন্য কারণ রয়েছে। প্যারি সত্যিটা বলে দেয় যে সে খুন করেছিল টাইলারসনের ছেলেকে, যেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এতে আমাদের সবকিছু বদলে যায়। যাই হোক, রয়েল তাকে বলে তুমি কাজ তো পেয়ে যাবা, কিন্তু আমাদের এই সিক্রেটই রাখো। রাতে রয়েল প্যারিকে ঘরে নিয়ে আসে। প্যারিকে দেখে সিসিলি রেগে যায়। সে রয়েলকে জিজ্ঞেস করে তুমি তাকে এখানে কেন নিয়ে এসেছো? রয়েল বলে সে আমাকে সাহায্য করবে, আমি তাকে ডিনারের দাওয়াত দিয়েছি, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো। প্যারি দেখে টাইলারসন সেখানে এসেছে, অর্থাৎ যুবক টাইলারসন। আর এখান থেকে প্যারি জানতে পারে আসলে সিসিলি তার গার্লফ্রেন্ড। এটা দেখে প্যারি খুব রেগে তো যায়, কিন্তু পরে সে বুঝতে পারে তার পিতা অর্থাৎ রয়েল এবং টাইলারসনের মধ্যে কেন বন্ধুত্ব হয় না, এর আসল কারণ সিসিলি। অন্যদিকে 1882-তে যেখানে জয়েসকে র্যাট ইন্ডিয়ান্সরা ধরে ফেলেছে, তারা তাকে তাদের গ্রামে নিয়ে আসে। সেখানে তার সাথে দেখা করতে একটা মহিলা আসে যাকে দেখতে র্যাট ইন্ডিয়ান্সদের মতো, কিন্তু আসলে সে টাইম ট্রাভেল করে এই সময়ে চলে এসেছে। মহিলাটার আসল নাম তো জানা যায় না, কিন্তু র্যাট ইন্ডিয়ান্সরা তার নাম পলিং স্টার রেখেছে। জয়েস যখন জানতে পারে সে 1882-তে চলে এসেছে, তখন তার থেকে বিশ্বাস হয় না। সে খুব ভয় পেয়ে যায়। সে শুধু এখন তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। পলিং স্টার তাকে বোঝায় সেই গর্ত এখন বন্ধ হয়ে গিয়েছে, আর না জানি তোমায় এখন এখানে কত সময় ধরে থাকতে হবে। পলিং স্টারকে আসলে এই র্যাট ইন্ডিয়ান্সরা একটি জঙ্গলে খুঁজে পায়। এখন যেহেতু সে ইংলিশ জানে এবং সে এমন একটা সময় থেকে চলে এসেছে যেখানের মানুষরা সবাই বুদ্ধিমান, তাই সে এখানকার উকিল হয়ে গিয়েছে। আর আজ তাদের একটি লেনদেন করতে হবে। তাই পলিং স্টার জয়েসকে নিয়ে সেই স্থানটিতে পৌঁছায়। কিছুক্ষণ পর সেখানে দুজন লোক আসে যারা তাদের 5টি বস্তা দেয়। এই লোকগুলো একটা পরিবার ছিল যারা এই র্যাট ইন্ডিয়ান্সদের এলাকায় থাকে। অর্থের বিনিময়ে তারা র্যাট ইন্ডিয়ান্সদের খাবার এবং জিনিসপত্র দেয়, যেমন আজ তারা শস্য দিয়েছে। এই লোকটির নাম মিস্টার সামনার। তার একটা মেয়ে রয়েছে এবং একটা ছেলে। জয়েস অবাক হয়ে যায় যখন মিস্টার সামনার তার ছেলেকে রয়েল বলে ডাকে। হ্যাঁ, এটাই রয়েল এবার্ট, যে কিনা এখনো ছোট। যাই হোক, জয়েস এখন সবসময় হতাশ হয়ে কান্না করতে থাকে। সে বুঝতে পেরেছে সে আর এখান থেকে ফিরে যেতে পারবে না। সে তার মোবাইলে তার পরিবারের ছবি দেখতে থাকে, কিন্তু মোবাইলও এখন বন্ধ হয়ে যায়। পলিং স্টার তাকে শান্ত করে। তাকদিরের লিখন কবুল করে সে তার মোবাইল আগুনে ফেলে দেয় এবং সে এখানে থাকা শুরু করে। তো প্রেজেন্ট টাইমলাইনে রয়েল সিসিলিকে সেই গর্তের রহস্য সম্পর্কে বলে দেয় এবং এটাও বলে যে সে ওই গর্তের সাহায্যে অতীত থেকে এখানে চলে এসেছে। রয়েল তাকে সেই স্থানে নিয়ে যায়, কিন্তু তখন সেখানে সে গর্তটি ছিল না। রয়েল আগেই জানতো গর্তটি এখান থেকে গায়েব হয়ে গিয়েছে, কারণ প্যারি যখন সেই গর্তের মধ্যে ঝাঁপ দিয়েছিল তখনই সেই গর্তটি গায়েব হয়ে গিয়েছিল। সিসিলি রয়েলকে ভালোভাবে জানে যে রয়েল মিথ্যা কথা বলে না, এবং সে রয়েলকে বলে তুমি যদি আমাকে আগে গর্তের ব্যাপারে বলতে তাহলে আমি আগেই সেই গর্ত দেখে ফেলতাম। রয়েল তার অপরাধ স্বীকার করে। সিসিলি সেখান থেকে চলে যাওয়ার পর রয়েল দেখতে পায় সেই জায়গায় 3টি ছোট ছোট হোল রয়েছে। সেখান থেকে সে একটা মেটালের টিউব পায়। রয়েল বুঝতে পারে তার অনুমতি ছাড়া কেউ এখান থেকে মাটির স্যাম্পল নিয়ে গিয়েছে, আর সে ভালোভাবে জানে সেটা কে। আসলে গর্তের ভেতর সেই মিনারেলস গুলো দিয়ে অটাম যে লকেট বানিয়েছিল সেটা রয়েল একটা ল্যাবে নিয়ে গিয়েছিল, এবং এরপর সেখানের একজন জিওলজিস্ট থেকে সন্দেহ হয়েছিল যে রয়েলের জমিতে মূল্যবান কিছু একটা রয়েছে। রয়েল এই ব্যাপারটা নিয়ে খুব রেগে আছে, তাই সে সেদিনই ওই জিওলজিস্ট ডিপার্টমেন্টে গিয়ে ডাক্তার নিয়ার সাথে দেখা করে এবং তাকে বলে সে তার অনুমতি ছাড়া তার জমিতে কেন এসেছে। ডাক্তার নিয়া বলে তোমার সেই জমিতে বিশেষ কিছু রয়েছে, আমি সেখানের মিনারেলস গুলো চেক করেছি, কিন্তু সেই সম্পর্কে এখনো কোনো তথ্য আসেনি। যখনই আমি সেগুলোকে টেস্ট করি তখনই আমার মেশিনগুলো খারাপ হয়ে যায়। নিয়া তাকে বোঝাতে থাকে সময় এবং স্পেসের মাঝে ফ্রেবিক লিকুইড আছে যেটা আমরা পানির মতো ভাঙতে পারবো। সবাই বলে সময় নদীর মতো, আর তোমার সেই জমির নিচে এমনই কিছু রয়েছে, হয়তো সেটা সময়। রয়েল সেখানে একটি বন্দুকের বুলেট রেখে দেয় ডাক্তার নিয়াকে এটা বোঝানোর জন্য যে সামনে থেকে সে তার জমিতে যেন না আসে, না হলে সে তাকে মেরে ফেলবে। রাতে রয়েল সিসিলিকে সেই জিওলজিস্টের কথা বলে। রয়েল বলে আমাদের জমি এখন ঝুঁকিতে আছে, তারা আমাদের জমি নেওয়ার চেষ্টা করবে, তাই আমাদের শীঘ্রই কিছু একটা করতে হবে। ওদিকে হসপিটালে লুক অদ্ভুত আচরণ করছিল, আর এটা তখন থেকে যখন তার হাতে সেই মিনারেলস গুলো লেগেছিল। হসপিটালে প্যাট্রিশিয়া পৌঁছায়, অর্থাৎ টাইলারসনের ওয়াইফ এবং লুক ও বিলির মা। কিছু সময় পর বিলির জ্ঞান ফিরে।
প্যাট্রিশিয়া তাকে জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কে করেছে। বিলির গলায় গুলি লাগার কারণে সে কথা বলতে পারছিল না, তাই সে তার বুকে অটামের বানিয়ে দেওয়া এবাট পরিবারের একটা চিহ্ন দেখায়। সব বুঝতে পেরে এরা প্রচন্ড রেগে যায়। টাইলারসন বিলিকে ওয়াদা দেয় যে সে তাদের দুশ্মনদের থেকে প্রতিশোধ নেবে। এবার লুক তার বাবার সাথে দেয়, যেটাতে প্যাট্রিশিয়া থেকে অবাক লাগে কারণ সে তার বাবাকে ঘৃণা করত। এরপর আমরা অ্যামি আর রেবেকাকে দেখতে পাই। এখানে অ্যামি যদি সত্যি অটাম হয় তাহলে সে রেবেকার সাথে যে কোনো কারণে থাকবে না, তাকে অন্য কেউ নিয়ে নেবে বা পালবে। কারণ আমরা জানি অটাম বড় হয়ে রয়্যালদের কাছে এসেছিল, আর সে যদি রেবেকার সাথেই থাকতো তাহলে তো রয়্যাল তাকে আগেই চিনত, কারণ সে তার ঘরের মানুষ। দেখা যাক সামনে কি হয়। প্রেজেন্ট টাইমলাইনে অটাম সকালবেলা চার্জে যায়। সেখানে গিয়ে সে চার্জের ফাদারের সাথে দেখা করে। বিলি যেহেতু অসুস্থ ছিল তাই এরা বিলিকে দেখতে যায়। তাদের আশাতে লুক খুশি ছিল না। বিলি অটামকে বলে আমি মনে করেছিলাম তুমি চলে গিয়েছো। অটাম বলে এতক্ষণে চলে গিয়েছিলাম, কিন্তু রয়্যাল আমাকে ধরে ফেলেছে। সে আমাকে তাদের পরিবারের সদস্য মনে করে। যাওয়ার সময় লুক অটামকে একটা বারে তার সাথে দেখা করতে বলে। এদিকে রয়্যাল ঘুম থেকে উঠে সিসিলিকে তার খারাপ স্বপ্নের ব্যাপারে বলে যে কিভাবে অ্যামি ফিরে এসেছে, কিন্তু তাদের ঘর এই জায়গায় ছিল না। তোমাদের হয়তো মনে আছে টাইলারসনের ছেলে ট্রেভারকে প্যারি খুন করেছে, আর এখন যেহেতু সে পালাতক তাই সে আইন ভঙ্গ করেছে। আদালতে এবাট পরিবারের উকিল জর্জকে বোঝানোর চেষ্টা করে যে প্যারির মেয়ে অ্যামি হারিয়ে গিয়েছে, তাই প্যারি তাকে খুঁজতে গিয়েছে। কিন্তু জর্জ রায় দেয় যে তাদের $5,00,000 ফাইন দেওয়া হলো, সেটাও আবার 1 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। বিপদের পাহাড় শুধু এই পরিবারের উপরই পড়ছিল। হয়তো এটা টাইলারসনের প্ল্যান, কারণ সে তার ওয়েস্ট জমিটি নিতে চায়। কিন্তু রয়্যাল তো এত সহজে হার মানবে না। টাইলারসন ঘরে এসে লুককে বিলির দেখাশোনা করতে বলে। লুক তো রেগে যায় এবং বলে আমাকে ওয়েস্ট জমিতে কাজ করতে দেন, বিলির জন্য আমরা নার্স নিয়ে আসছি। কিন্তু টাইলারসন তার কথা শোনে না এবং সেই বিলির দেখাশোনা করতে বলে। এখন যেহেতু লুক অটামকে বারের মধ্যে দেখা করতে বলেছিল, তাই সে বিলিকে ছেড়ে বারে চলে যায়। অটাম আর লুক দুজনেই এখন সেই গর্তের ব্যাপারে কথা বলতে থাকে এবং ভবিষ্যতের ব্যাপারে কথা বলতে থাকে। অটাম তাকে জিজ্ঞেস করে গর্তটি বন্ধ হয়ে গিয়েছে। লুক বলে বড়টা বন্ধ হয়ে গিয়েছে, আর আমি যেটা পরে খুঁড়েছিলাম সেটাও এখন বন্ধ। লুক বলে আমি ভবিষ্যতের কিছু ঝলকে তোমাকে দেখেছিলাম, কিন্তু বিলি সেখানে ছিল না। অটাম তাকে সেই কালো পদার্থগুলো দিতে বলে। লুক বলে সেটা তো এখন আমার কাছে নেই, আমি আবার পেলে তোমার জন্য নিয়ে আসবো। এরপর সে তাকে বাড়ি ছেড়ে দেয়। যখন লুক বাহিরে ছিল তখন বিলি ঘরে একা ছিল। সে তার ভাইকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু যখন কেউ আসে না তখন সে একটা ছোট গাড়ির দিকে হাত বাড়ায়। সে গাড়িতে সে কালো পদার্থগুলো রাখা ছিল। সেটা খাওয়ার ফলে মানুষ দ্রুত সুস্থ হয়ে যায়, কিন্তু এতে অনেক সাইড ইফেক্টও হয়, তাই সে সেটা নিতে চাচ্ছিল। বিলি সেটা নিতে গিয়ে সে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর টাইলারসন ঘরে এসে সে বিলিকে নিচে পড়ে থাকতে দেখে। তখন বিলি সেই গাড়িতে থাকা মিনারেলসগুলোর দিকে ইশারা করে। টাইলারসন বুঝতে পারে, তাই সে গাড়ি থেকে সেই মিনারেলসগুলো তাকে খাওয়ায়। আর সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে অদ্ভুত কিছু হতে থাকে, যেমন সে হাওয়ায় ভাসতে থাকে। সন্ধ্যায় যখন লুক ঘরে ফিরে আসে তখন বাপ ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। টাইলারসন তাকে তার মায়ের কাছে চলে যেতে বলে। লুক এতে রেগে যায় এবং লুক রাগে বিলিকে মারতে যায়, কিন্তু কিছু ভেবে সে থেমে যায়। রাতে সিসিলি টাইলারসন থেকে টাকা ধার নিতে যায় যেন তারা আদালতে টাকা জমা দিতে পারে। টাইলারসন তাকে কিছু শর্ত দেয়, যেটার পরিবর্তে সে টাকা দিবে। সিসিলি ঘরে এসে রয়্যালকে বলে টাইলারসন টাকা দিতে রাজি আছে, সে শুধু এর বদলে ওয়েস্ট জমিটাই চাই, আর তোমার থেকে তার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু রয়্যাল এটা কোনোদিনও করবে না, যেটাতে সিসিলি খুব হতাশ হয়ে পড়ে। রয়্যাল রেগে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু হঠাৎই তার মাথায় যন্ত্রণা শুরু হয় আর সে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। রয়্যাল বুঝতে পারে সে গর্ত আবার ফিরে এসেছে। রয়্যাল দ্রুত সেই স্থানটিতে পৌঁছায় আর সে দেখে তার ধারণা সঠিক ছিল, সেই গর্ত আবার ফিরে এসেছে। কিন্তু তখন গর্তের ভেতর থেকে কোনো মানুষ বাহিরে আসে, আর সেটার কেউ ছিল না, বরং সেটা জয়েস ছিল, যার পা আহত হয়েছে। কিন্তু তার সাথে এমন কি হলো, আর সে সেখানে কত সময় ধরে অবস্থান করেছিল, আমরা সামনে জানতে পারবো। আর এখান থেকে শুরু হয় 4th এপিসোড। কিন্তু 4th এপিসোডে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটি কুইজ। বলতে হবে রয়্যালের বাবার নাম কি। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও, এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে 5 জন পাবে নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আউটার রেঞ্জ সিরিজের পার্ট 3 ভিডিওতে, তাই এখনই কমেন্ট করে ফেলো। এবার আমরা 1886 সালের টাইমলাইন দেখতে পাই, যেখানে রয়্যাল এখনও ছোট। ছোট রয়্যালকে লাস্ট আমরা 1882 সালের টাইমলাইনে দেখেছিলাম, যেখানে জয়েস ছিল।
যাই হোক, এই 1886 সালের টাইমলাইনে দেখা যায় রয়্যাল তার পিতার সাথে শহরে আসে, যেখানে মিস্টার সামনার অর্থাৎ রয়্যালের পিতা রয়্যালের জন্য জুতা কিনতে এসেছে। কিন্তু জুতাটি সাইজে বড়। রয়্যালের পিতা অনেক গরিব, তাই বাধ্য হয়ে তার থেকে বড় জুতা কিনতে হয়, যেন সেই জুতা সে অনেক বছর ধরে পরতে পারে। সামনার যখনই সেই দোকানদারকে টাকা দিচ্ছিল, দোকানদার বলে, মাফ করো, জুতার দাম বেড়ে গেছে। সামনারের কাছে টাকা না থাকায় তার থেকে রাগ হয়, সাথে সে দোকানদারের সাথে লড়াই করতে থাকে। কিন্তু জুতা নেওয়ার জন্য তার থেকে টাকা তো জোগাড় করতেই হবে, তাই সে রয়্যালকে সেখানেই থাকতে বলে, আর সে নিজে কারোর সাথে দেখা করতে চলে যায়। এখন আমরা জানতে পারবো সে জুতা কেনার জন্য কিভাবে টাকা জোগাড় করে। এরপর আমাদের জয়েসকে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারবো জয়েসের সাথে কি হয়েছিল। দেখা যায় জয়েস এখন সেই উপজাতিদের সাথে জীবনযাপন করছে। সেখানে সে 1-2 বছর নয়, বরং 4 বছর ধরে থাকছে। তার চুলগুলোতে আমরা সাদা চুলও দেখতে পাই। পলিং স্টার তাকে এখানকার সংস্কৃতি শিখিয়েছে, কিন্তু পলিং স্টার থেকে ক্যান্সার, তাই তার হাতে সময় নেই। পলিং স্টার মারা যাওয়ার পর জয়েস তার জায়গা নেবে। এই উপজাতিদের মধ্যে 2টি লোক শিকারে বেরিয়েছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। তারা তাদের শিকারের পিছু নিতে নিতে তারা সেই সাধারণ মানুষদের এলাকায় ঢুকে পড়ে। তাই সামনে থাকা মেয়েটি, যার নাম ফ্লাওয়ার, তাকে ধরে ফেলা হয়, আর সেই ছেলেটা সেখান থেকে পালাতে সক্ষম হয়। ছেলেটি তাদের উপজাতিদের কাছে ফিরে সবাইকে সেই ঘটনাটা বলে। জয়েস বলে সে ফ্লাওয়ারকে আবার ফিরিয়ে আনবে, তাই সে তার বন্দুক নিয়ে সেই স্থানটিতে পৌঁছায় যেখানে ফ্লাওয়ারকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে একটা লোক পাহারা দিচ্ছিল। জয়েস প্রথমে তো সেই লোকটিকে শেষ করে দেয় এবং গোডাউনের ভেতর সে 2জন লোককে দেখতে পায়, যারা কিনা ফ্লাওয়ারের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। বন্দুক নিয়ে জয়েস ভেতরে এসে তাদের একজনকে গুলি করে মেরে ফেলে, কিন্তু অপরজন লুকিয়ে পড়ে এবং সে জয়েসের উপর গুলি চালাতে থাকে, যার ফলে একটি গুলি জয়েসের পায়ে লেগে যায়। কিন্তু জয়েস কোনো মতে সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সমস্যা এটা যে এই ঘটনার পর রেড ইন্ডিয়ান্স এবং এই সাধারণ লোকদের মধ্যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। এই লোকটি যে তাদের পেছন পড়েছিল তার নাম কেব। এখন জয়েস আর ফ্লাওয়ার তো জঙ্গলের দিকে পালিয়ে যায়, কিন্তু কেব সাহায্য নেওয়ার জন্য কিছু লোকদের কাছে যায়। এই সব লোকগুলো এতদিন একটা উসিলা খুঁজছিল রেড ইন্ডিয়ান্সদের সাথে যুদ্ধ করতে, যেন তারা তাদের পুরোপুরি শেষ করে দিতে পারে এবং তাদের সব জমি তারা দখল করে নিতে পারে। ওইদিকে রয়্যালের বাবা সামনার একজনকে তাদের একটা গরু বিক্রি করে দেয়, কারণ তার থেকে রয়্যালের জন্য জুতা কিনতে হবে। কিন্তু সামনারের স্ত্রী এই ব্যাপারটাতে খুশি ছিল না। সে একটা বন্দুক নিয়ে সেই লোকটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সামনার তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, আমি এবং আমার ছেলে এই ক্ষতিপূরণ করে দিব। এরই মধ্যে কেব সেখানে চলে আসে, আর সে সামনারকে বলে, কিছু লোক আমাদের উপর হামলা করেছে, যদি তুমি সেই লোকদের খুঁজতে আমাদের সাহায্য করো তাহলে আমি তোমাকে আমার জমিতে কাজ করতে দিব। সুযোগ পেয়ে সামনার তার দলে যোগ দেয় এবং নিজের সাথে সে রয়্যালকেও নিয়ে যায়। রয়্যালের মা তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কোনো কথা শোনে না। এদিকে কিছু লোক রেড ইন্ডিয়ান্সদের এলাকায় হামলা করে দেয়, কিন্তু রেড ইন্ডিয়ান্সরা এতটাই বোকা ছিল না, তারা সেখান থেকে আগেই পালিয়ে গিয়েছে। ওদিকে জয়েস ফ্লাওয়ারকে তাদের গোত্রের কাছে যেতে বলে আর ওয়াদা করে যে সে আবার ফিরে আসবে। কেব যখন একটা নদীর কিনারায় পৌঁছায় তখন জয়েস তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনে সামনার সতর্ক হয়ে যায়। সে রয়্যালকে ওই নদীকে পাঠিয়ে দেয় আর বলে, কোনো কিছু নড়তে দেখলে গুলি চালিয়ে দিও। আর সবার প্রথমে রয়্যালই জয়েসের কাছে পৌঁছে যায়। জয়েস তাকে চিনে, তাই সে তাকে শান্ত করে। রয়্যাল তার বাবার মতো ছিল না, তাই সে জয়েসকে গুলি করে না। আর এরই মধ্যে সামনারও সেখানে পৌঁছে যায়। সামনার রয়্যালকে বলে, কি করছো, গুলি চালাও। তখন রয়্যাল জয়েসের পরিবর্তে তার পিতাকেই গুলি করে দেয়। এর কারণ সম্ভবত তার পিতা একটা কথা বলেছিল, যে সে বলেছিল, আমি দোয়া করেছি এবার যখন আমার ওয়াইফ একটা বাচ্চাকে জন্ম দিবে তখন যেন সে নিজে মরে যায়। আর এখানে কাহিনী আমাদের ভাবনায় ফেলে দেয়, কারণ রয়্যাল প্যারিকে অনেক আগে বলেছিল যে সে ভুলে হরিণের বদলে তার পিতাকেই গুলি করে দিয়েছে। তাহলে এটা কি ছিল? এর মানে কি রয়্যাল মিথ্যা কথা বলেছিল, না এর ভেতরে অন্য রহস্য লুকিয়ে আছে? যাই হোক, রয়্যাল তার পিতাকে মারার পর সে অনেক ভয় পেয়ে দৌড়াতে থাকে এবং তার পেছনে জয়েসও দৌড়াতে থাকে। তারা দুইজনই ভবিষ্যতের রয়্যালের সেই জমিতে দৌড়াচ্ছিল। তখনই সেই গর্ত বের হয়ে আসে। রয়্যাল সোজা সেই গর্তে ঝাঁপ দেয় আর তার পেছনে জয়েসও সেই গর্তে পড়ে যায়। এখন রয়্যাল সেই সময় পৌঁছে যায় যখন সে প্রথমবার এবার্ট পরিবারের সাথে দেখা করেছিল, অর্থাৎ এখান থেকে সে বড় হবে। আর পেছনে জয়েস তার টাইমলাইনে পৌঁছে যায় যেখানে রয়্যাল তাকে দেখেছিল, যেখানে কিনা তার পাকে আহত অবস্থায় দেখা গিয়েছিল। অর্থাৎ সহজে বলতে গেলে অতীতের রয়্যাল চলে যায় 82 বছর পরের টাইমলাইনে এবং জয়েস চলে আসে তার নিজের টাইমলাইনে, যেখান থেকে সে অতীতে চলে গিয়েছিল। আর এখানে আমরা বুঝতে পারি তখন কেন রয়্যালের মাথা ব্যথা করেছিল এবং সে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। আসলে প্রথমত তার মাথা ব্যথা করেছিল কারণ তার অতীতের টাইমলাইনে সে নিজেই অন্য টাইমলাইনে টাইম ট্রাভেল করে ফেলেছে, তাই টাইম ট্রাভেলের কিছু সাইড ইফেক্ট তার উপরও পড়েছে। এবং সে যে আওয়াজটি শুনতে পেয়েছে সেটা আসলে অতীতের রয়্যালের পেছনে যখন জয়েস দৌড়াচ্ছিল তখন তার আওয়াজ সে শুনতে পেয়েছে। আশা
আশা করি বুঝতে পেরেছো। এখানে জয়েস সেই টাইমলাইনে 4 বছর অবস্থান করেছিল, কিন্তু এটা জেনে সে হুঁশ হারিয়ে ফেলবে যখন সে জানতে পারবে এখানে শুধু 3-4 দিনই হয়েছে। আর এখানেই সিজন 2 এপিসোড 4 শেষ হয়। পরের 3টি এপিসোড নিয়ে দেখা হবে পার্ট 3 ভিডিওতে। আর পরের 3টি এপিসোডগুলো ভাইরে ভাই এই সিরিজের সেরা এপিসোড, যা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে পার্ট 3 ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।